বানের জলে ভাসছে জনপদ। কক্সবাজার চট্টগ্রামে সীমাহীন দুর্ভোগ। ৩ পার্বত্য জেলায় প্লাবিত নিম্নাঞ্চল। হবিগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ৩৫ গ্রাম। আমরা আছি, খাওয়া দাওয়া করতে পারতেছি না। গরু ছাগল নিয়ে আমরা বেশি কষ্টে আছি। আত্মীয় স্বজনের বাড়িতে গেছিলাম, তোর বাড়িতে পানি উঠছে, এখন আমরা কোথায় যাবো? 3 দিনের ভিতরে একবার খালি রাতে খানা এক বাটি ভাত পাইলাম। প্রশাসনের আমাদের এখন পর্যন্ত আগে আসে না। খাবারের যে দুর্ভোগ তৃণমূল পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। টানা বৃষ্টিতে ডুবেছে রাজধানীর সড়ক অলিগলি। তলিয়ে নিউ মার্কেট, বন্দরনগরীতেও জলজট, জনভোগান্তি চরমে। উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। সামান্য বৃষ্টি পড়লে এই রাস্তাটায় পানি জমে যায়। পানি লাগি সব মারা যাচ্ছি না। জায়গায় জায়গায় করতে একবার পরিচিতি নিয়েছিলাম, উঠে আবার আসছি, পুরো শরীর ভিজা। 5 মিনিটের ভিতরে আমার দোকানের ভিতরে হাঁটুর উপরে পানি, অনেকগুলো আমার মালামাল ভেজে। উত্তরাঞ্চলের নদী অববাহিকাতে এবং একই সাথে দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলাতে আগামী 24 থেকে 48 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। দুর্গত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত তেরানো চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলেই যেতে হবে কারাগারে, আপিলের সুযোগ নেই জানালেন চিফ প্রসিকিউটর। সিরাজ শেখদের হত্যা সহ তদন্ত হচ্ছে আওয়ামী লীগের সব অপরাধের। মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রের প্রায় 983 কোটি টাকা খরচ করেছে আওয়ামী সরকার। সংসদে অর্থমন্ত্রী, রাজনৈতিক বিবেচনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পাচ্ছে না কেউ। সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জানাজায় অংশ নিলেন সরকার প্রধান, স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ মন্ত্রী এমপিরা। সংসদ চত্বরে দাফন। ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা। বন্দর আব্বাস, চাবাহার সহ 140টি লক্ষ্যবস্তুতে আক্রমণের দাবি। বাহরাইন, কুয়েত, জর্ডানে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের। অতিরিক্ত সময়ে সুইস রক্ষণ দেয়াল গুড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারালো মেসিরা। নরওয়ের স্বপ্নযাত্রা থামালো ইংল্যান্ড। বানের জলে ভাসছে জনপদ। কক্সবাজারে পানিবন্দী লাখো মানুষের বেঁচে থাকার লড়াই। ঘরে খাবার নেই, উনুনেও জ্বলছে না আগুন। ভেসে গেছে বিস্তীর্ণ ফসলি মাঠ ও মৎস্য ঘের। ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির হয়েছে আরও অবনতি। দুর্গতদের অভিযোগ, এখনও সব এলাকায় পৌঁছায়নি খাদ্য সহায়তা। কক্সবাজার থেকে বুলবুল রেজা রিপোর্ট। ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। পানিতে টইটম্বর লোকালয়, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে বানভাসীদের। কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের প্রায় সব বাড়িঘরেই ঢুকেছে বন্যার পানি। রান্নাঘর তলিয়ে গেছে, খাওয়া দাওয়া নেই, বাড়িতে থাকার আর সুযোগ নেই কারো। এই এলাকায় যাদের আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে তারাও নেই স্বস্তিতে। বাড়ি করে বেন ডুবা কাপড় লইরে একখানা করে মানে উড়ি দেয়া কিছু খানা থানা জোয়ার করি বললাই সদিন খানা খাই মজ্জম। বাড়ির মাঝে বেশি পানি, ওদিকে যাইতেছি আত্মীয় স্বজনের বাসা। বাড়ি ঘরের মধ্যে এক গলা হানা হয়ে গেছে, তখন রান্না বান্না করতে পারছি না, খাইতে পারছি না। আত্মীয় স্বজনের বাড়িতে গেছিলাম, পানি উঠে নাই, এখন উদের বাড়িতে পানি উঠছে, এখন আমরা কোথায় যাবো? পুরো ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী। রোববার ভোর থেকে শুরু হওয়া ভারী বর্ষণে কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় বন্যার আরও অবনতি হয়েছে। শুকনো খাবার ও পানির সংকট তীব্র হচ্ছে। রাস্তার পাশে যেগুলো আছে এগুলা থেকে আনিয়া, দূরের থেকে আনিয়া খাচ্ছি। দক্ষিণ মেহেরনামা আবাসন প্রকল্প 200 পরিবার এখনো পানির তলে। বন্যা দুর্গতরা বলছেন, সময় যত যাচ্ছে বন্যার পানি ততই বাড়ছে। প্রশাসনের তৎপরতা নেই বলে অভিযোগ অনেক বানভাসীর। চেয়ারম্যান, মেম্বার প্লাস সরকারি কোনো লোকজনের, প্রশাসনের আমাদের এখনো পর্যন্ত আগে আসে না। ঘর বাড়ি বেগম পানির তলে, গরু চলতে গাইয়ে বা এগিয়ে। অভিযোগ রয়েছে একটি মহল পেকুয়া উপজেলার স্লুইস গেটগুলো বন্ধ রাখার কারণে বন্যার পানি নামতে দেরি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও স্বীকার করলেন বিষয়টি। হাতে গোনা 10% লোক যারা আসলে এইসব ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য আসলে অনেকেরই ক্ষতি হচ্ছে। তবে আমরা এটা চেষ্টা করতেছি এটা অপসারণের জন্য।
জেলা পরিষদের প্রশাসক জানান তালিকা তৈরি করে বন্যা দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। প্রত্যেকটা উপজেলায় আমরা কক্সবাজার জেলা পরিষদ এই বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াবে। আকস্মিক বন্যায় কক্সবাজার জেলার 40টি ইউনিয়নের প্রায় 4 লাখ বাসিন্দা পানিবন্দী। শনিবার কোথাও কোথাও পানি নামলেও রোববারের বৃষ্টি আবারও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের একটি বাড়ির উঠোনে। এখানে কোমর সমান পানি, কোনো কোনো বাড়িতে আবার গলা সমান পানি। এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন কেউ বাড়িতে থাকার উপায় নেই, কেউ এখন আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আবার মূল সড়কে, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে। এই এলাকার মানুষের প্রশ্ন, এই পরিস্থিতি থেকে কবে উত্তরণ সম্ভব? যে ধারায় বৃষ্টি বর্ষিত হচ্ছে, অর্থাৎ যে ভারী বৃষ্টি হচ্ছে, এটি যদি অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। বুলবুল রেজা, সময় সংবাদ, পেকুয়া, কক্সবাজার। এদিকে পার্বত্য অঞ্চলে প্লাবিত নিম্নাঞ্চল দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। কিছু এলাকায় পানি নামতে শুরু করায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিজিবি ও সেনাবাহিনী। এদিকে হবিগঞ্জের খোয়াই নদীর দুটি অংশে বাঁধ ভেঙে তলিয়েছে 35টি গ্রাম। টানা বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগের মতো নেই ভারী বৃষ্টি। উন্নতির দিকে পার্বত্য অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি। কমতে শুরু করেছে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিও। তবে পার্বত্য অঞ্চলের নিচু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। বান্দরবনের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপরে। উঁচু এলাকা থেকে পানি সরে গেলেও শহরের আর্মিপাড়ার শেরেবাঙ্গানগর, ইসলামপুর, বালাঘাটা, কালাঘাটা সহ এখনও পানির নিচে। বন্যা দুর্গত 122টি পরিবারকে উদ্ধারের পাশাপাশি যোগাযোগের ব্যবস্থা সচল রাখতে কাজ করছে বিজিবি। বাসায় খাদ্য নাই, পানি নাই, গৃহ মন্দির মধ্যে আর কি জীবনযাপন পার করতেছি। পানি কমতে থাকায় রাঙ্গামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। ধীরে ধীরে আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। বৃষ্টি কমায় খাগড়াছড়ির দিঘিনালার ছোট মেরুং ইউনিয়ন থেকে পানি নেমেছে। ঘরবাড়িতে ফিরেছে মানুষ, খুলতে শুরু করেছে দোকানপাট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভাসছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া সহ কয়েকটি উপজেলা। সাঙ্গু নদী ও ডলুখালের ঘরবাড়িতে পানি উঠায় বিপর্যস্ত জনজীবন। এদিকে রোববার ভোর থেকে টানা বর্ষণে চট্টগ্রাম নগরীর 5 লাইশ, কাতালগঞ্জ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায় সড়কগুলো। এই ময়লা পানিতে হেঁটে মানুষ আর ঠ্যাঙ্গুলো গা হয়ে যাচ্ছে। এদিকে হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। প্লাবিত 35টি গ্রাম। এরই মধ্যে নতুন করে আরো কয়েকটি স্থানে বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। এনে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সানবি রুপুল। যাচ্ছি তার কাছে। রুপুল, আমরা দেখলাম যে আমাদের রিপোর্টারও কিন্তু একেবারে বুক সমান পানির মধ্যে একটা উঠোনে দাঁড়িয়ে তিনি রিপোর্ট করছিলেন। সেক্ষেত্রে সার্বিক আসলে পরিস্থিতিটা কেমন এখন? রাব্বি, গতকালও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি, আপনিও ছিলেন আমার সঙ্গে। গতকাল পাহাড় ধসের কথা যেমন বলেছি বর্ষণের কথা। আমরা এখান থেকে যাওয়ার পর থেকে সারা রাতভর বৃষ্টি হয়েছে, সারা দিনেও বৃষ্টি হয়েছে থেমে থেমে, এবং সেই বৃষ্টির যে জলজট সেটি কি বন্যার্তদের কিন্তু আরও আরেকটা নতুন ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছি আমরা। এবং আজকে সারাদিনব্যাপী যে বৃষ্টি হয়েছে তাতে চট্টগ্রামের 5টি জেলাসহ 7টি জেলায় এর মধ্যে 10 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদের তীব্র খাবার সংকট, পানির সংকট দেখা দিয়েছে। এবং আমরা যদি একটু চিত্রটা দেখতে চাই তাতে বলা চলে যে এই মুহূর্তে ভারী বর্ষণ, পাহাড়ি ঢলের পানিবন্দী লাখ লাখ মানুষ হয়েছে। এখনও পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি অনেক এলাকায়। বন্যা কবলিত মানুষের সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আজকে 7 জেলার বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি এই নির্দেশনা দিয়েছেন যে জনজীবনের যে ক্ষয়ক্ষতি সেগুলোকে তুলনামূলক কমিয়ে আনা এবং তাদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানো এবং সব রকমের সহায়তার জন্য দ্রুত নির্দেশ দিয়েছেন। এবং এই নির্দেশনা কতটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে সেটি এখন আসলে দেখার বিষয়, কারণ এর মধ্যে বন্যার কয়েকদিন হয়ে গেছে। জেলা প্রশাসকরা কি বলছেন? তাদের কাছে কি সহায়তা করা পর্যাপ্ত? এর মধ্যে আপনি জানেন যে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ মন্ত্রণালয় তারা বিভিন্ন জায়গায়
অর্থ বরাদ্দ দিয়েছে এবং তার পাশাপাশি সরকারের তহবিল এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে সহায়তা করতে বলা হয়েছে। এবং এর পাশাপাশি শুধুমাত্র প্রশাসন, মাঠ প্রশাসন নয়, সমাজের যে বিত্তশালী লোক আছেন তারাও নিশ্চয়ই এর মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠনও কাজ করছেন। সেক্ষেত্রে রূপুল, আপনি শুরুতেই বলছিলেন যে আমরা কালকে আলোচনার পর থেকে আজ পর্যন্ত প্রায় বৃষ্টির মধ্যে আছে পুরো দেশ। সেক্ষেত্রে শহর, অর্থাৎ আমরা যেটা নগর বলি, সেক্ষেত্রে যারা উঁচু এলাকা সেটিও কিন্তু অনেক অংশে তলিয়ে গেছে। কালকে আমরা এখান থেকে যাওয়ার পরে যে বৃষ্টি হয়েছে তাতে একদম প্লাবিত হয়ে গেছে। তো টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে রাজধানীর বেশিরভাগ অলিগলি সড়ক। গ্রিন রোড, মিরপুর, নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় জমেছে হাঁটু সমান পানি। বনানী এয়ারপোর্ট সড়কে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। 24 ঘন্টায় 6 বিভাগের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আর উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। শনিবার রাত থেকে মুষলধারে বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। সড়ক পানিতে ডুবে যাওয়ায় যানজটে নাকাল নগরবাসী। গ্রিন রোড, মিরপুর, তেস্তুরি বাজার, মৌচাক সহ অধিকাংশ এলাকায় তলিয়ে গেছে হাঁটু সমান পানিতে। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। বাসা থেকে বের হওয়ার পরে প্রথমে গাড়ি পাচ্ছিলাম না, প্রচুর গাড়িতে চাপ ছিল মানুষের। রাস্তা তো পুরোটাই পানিতে ব্লক হয়ে গেছে। সামান্য বৃষ্টি পড়লে এই রাস্তাটায় পানি জমে যায়। গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ বিষয়গুলো একটু দেখার জন্য। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতরেও তৈরি হয় জলাবদ্ধতা। বিপাকে পড়েন বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা। নিউ মার্কেট এলাকায় সড়ক ছাপিয়ে দোকানেও ঢুকেছে পানি। বিপাকে পড়েছেন পথচারীরা। সব দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। কোনো কাজ হয় না। আগের মেয়রও ছিল, তারা এগুলো দেখছে, কোনো কাজ পড়ে না এখনো। 5 মিনিটের ভিতরে আমার দোকানের ভিতরে হাঁটুর উপরে পানি এবং আমি অনেকগুলো মাল ভেজে আমার বইয়ের দোকান। বৃষ্টিতে তলিয়েছে বনানী ও এয়ারপোর্ট সহ বিভিন্ন সড়ক। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামতেও পড়তে হয় ভোগান্তিতে। তীব্র যানজটে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাসায় ফিরছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাসের দেখা এখনো পর্যন্ত মিলেনি। এদিকে জলাবদ্ধতায় দুর্ভোগ লাঘবে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উচ্চ ক্ষমতা সম্পন্ন 3টি পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন করছে ইমার্জেন্সি রেসপন্স টিম। মাঠে থেকে কাজের তদারকি করেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। গত 24 ঘন্টায় রাজধানীতে 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। বর্তমানে যে অবস্থা দেখা যায় তাতে এই বৃষ্টিপাতের যে ধারা, এটা আগামী 48 ঘন্টা পর্যন্ত কম বেশি থাকবে এবং 48 ঘন্টা পরে বৃষ্টিপাতটা কমে আসবে। এদিকে দক্ষিণ পূর্বাঞ্চলে পানি নেমে যাওয়ার প্রবণতা থাকলেও উত্তর পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উত্তরাঞ্চলীয় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তাধরল অববাহিকাতে আগামী 24 থেকে 48 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের প্রত্যাশা ভুক্তভোগীদের। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে বন্যা কবলিত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 8 বিভাগের কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক ও সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকায় ক্ষয়ক্ষতি, উদ্ধার কার্যক্রম সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো গাফিলতির সুযোগ নেই। দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। আশ্রয়কেন্দ্রের নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। ত্রাণ আত্মসাৎ বা অবৈধ মজুদ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন সরকার প্রধান। রাব্বি, আলোচনা করছিলাম এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর যে কঠোর নির্দেশনা সেগুলো নিয়ে আপনি পড়ছিলেন। সেক্ষেত্রে আমরা যদি একটু এই যে রাজধানীতে সামান্য বা একটু বেশি বর্ষণ হলে যে জলজট এবং মানুষের যে ভোগান্তি, এটির আসলে কি নিস্তার কখনো হবে কিনা? রাব্বি, এই শহরের যে জলজটের কথা সেটি আমরা দীর্ঘদিন থেকে চট্টগ্রাম নগরীর একটি ভোগান্তির কথা, চিরচেনা চিত্র আমরা জানি। কিন্তু সেই জলজটের চিত্র ঢাকায় কিন্তু গতকালের বর্ষণ থেকে আজকে পর্যন্ত যে ভারী বর্ষণ হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে নগরবাসী সারা ঢাকা শহরে স্থবির হয়ে গেছে। অনেকে অফিস আদালতও ঠিকভাবে পৌঁছাতে পারে না। আমি অফিসে আসার সময়ও আসলে দেখেছি যে ঠিক যেসব এলাকায় আমি কখনোই পানি উঠতে দেখিনি বা
বা জলজট তৈরি হতে দেখিনি, সেই সব এলাকায়ও পানি উঠতে দেখেছি। এবং আপনি দেখবেন যে শুধুমাত্র ঢাকা নয়, চট্টগ্রাম অঞ্চলেও আজকে অচল অবস্থা ছিল, পাশাপাশি অন্যান্য শহরেও অবস্থা খুব বেশি ভালো নয়। এবং আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে দিয়েছে, অর্থাৎ আগামী 24 ঘন্টাও এইরকম বৃষ্টি হতে পারে। এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুরে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা করা হয়েছে। এবং আপনি জানেন যে এর মধ্যে চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের একাংশ পানিবন্দী অবস্থায়, মানুষ পড়ে আছে 10 লাখের বেশি। ময়মনসিংহ অঞ্চলেও, কিশোরগঞ্জ বা হাওড় অঞ্চলের যে অংশটি আছে সেখানেও একটি বন্যার আশঙ্কা করা হয়েছে। পাশাপাশি আপনি তিস্তা অববাহিকা যদি বলেন, সেখানে অর্থাৎ রংপুর অঞ্চল যদি বলি, রংপুর বিভাগের বেশ কিছু এলাকায়, তবে সেক্ষেত্রে বলা যায় যে উত্তরাঞ্চলেও বন্যার শঙ্কা আছে। সেক্ষেত্রে এই যে জলজট, এই ক্ষেত্রে নিরসনে কি উচ্চ পর্যায়ে যারা আছেন মন্ত্রী বা সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে? আপনি নিশ্চয়ই এর মধ্যে একটু আগেই আমরা পড়েছি যে প্রধানমন্ত্রী আজকে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং ভার্চুয়ালি বৈঠকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। এবং সেখানে কিন্তু যেসব এলাকায় জলজট হয়নি অথবা বন্যা হয়নি, পাহাড়ি ঢল হয়নি, সেসব এলাকার শীর্ষ কর্মকর্তারাও ছিলেন, যার ফলে বলাই যায় যে নিশ্চয়ই এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে যে সতর্কবার্তা যেটি দেওয়া হয়েছে, তো সেই সতর্কবার্তার ক্ষেত্রে আগাম প্রস্তুতি নিশ্চয়ই নেওয়া হবে এবং যাতে আর কোনো জায়গা প্লাবিত হলে সেখানে এরকম পরিস্থিতি সৃষ্টি না হয়। কিন্তু রুপুল, প্লাবনের পাশাপাশি আমরা যদি একটু শহরটাকে গুরুত্ব দেই, যে এই যে শহরের ব্যবস্থাপনা সবসময় আমরা দেখি খোরাখুরি নানা ধরনের প্রজেক্ট, কিন্তু কখনোই কিন্তু এই যে জলজটের জায়গাতেই কিন্তু নিস্তার পাওয়া যাচ্ছে না। রাব্বি, ছোট্ট করে যদি বলি, সেটি হচ্ছে আমাদের নগর যে পরিকল্পনা, সেই নগর পরিকল্পনায় আমাদের রাস্তার নিচে যে জায়গাগুলো রাখা হয়েছে বা ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থায় আমরা যত্র ময়লা ফেলে রাখতে দেখেছি। প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই বিষয়টি কিন্তু একটি অনুষ্ঠানে বলেছেন যে সবাইকে যাতে একটু সচেতন হতে, যাতে কোথাও যত ময়লা না ফেলা হয়, তাহলে হয়তো ড্রেনেজ ব্যবস্থাটা যদি সচল থাকে, তাহলে আমার ধারণা যে এই জলজটের ভোগান্তিটা অনেকাংশে কমতে পারে। এবং প্লাস্টিক জাতীয় যে পদার্থগুলো আছে, বিশেষ করে পলিথিন যে ব্যবহার হয়, সেই পলিথিন বিভিন্ন জায়গায় আটকে সেখান থেকে পানি যাওয়ার মুখটুকু কিন্তু বন্ধ হয়ে যায়, ফলে নদীতে পানি নামতে পারে না এবং যার ভোগান্তি সৃষ্টি হয় এবং সেই ভোগান্তির যে সীমাহীন ভোগান্তির যে দুর্ভোগ, সেই দুর্ভোগ পোহাতে হয় সেই নাগরিকদের যারা সেই ময়লাগুলো ফেলেছিল। রুপুল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দেশের বন্যা পরিস্থিতি, একই সাথে শহরের জলজটে মানুষের যে ভোগান্তি, এসবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রুপল। যাচ্ছে অন্যান্য খবরে। 2 দফা নামাজে জানাজা শেষে জাতীয় সংসদ এলাকার নির্ধারিত চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলের নেতা সহ সংসদ সদস্যরা। এ সময় তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন দীর্ঘদিনের সহকর্মীরা। যে সংসদে দীর্ঘদিন স্পিকারের দায়িত্ব পালন করেছেন, রোববার সেখানেই কফিন বন্দী হয়ে আসলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জাতীয় সংসদ সচিবালয়ের সর্বস্তরের বৈরী আবহাওয়ার কারণে সংসদের দক্ষিণ প্লাজা টানেলে আয়োজন করা হয় 2য় দফা জানাজা। এতে অংশ নেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ সংসদ সদস্যরা। ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। স্মৃতিচারণ করেন তার বর্ণাঢ্য কর্মজীবনের। মানুষটি সম্পর্কে সকলেই এক বাক্যে স্বীকার করেন যে তার কোনো ব্ল্যাক স্পট তার জীবনে নেই। ব্যারিস্টার নওশাদ জমিরের সমগ্র জীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি রাজনীতিবিদ হিসাবে যেভাবে সফল ছিলেন, তেমনি আইনজীবী হিসাবে সেই একইভাবে সফল ছিলেন। রাজনীতিতে তার সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয় যে তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। চাল চলনে অভিজাত, অভিজ্ঞ একজন ভদ্র রাজনীতিককে আমরা হারিয়েছি। তিনি তার এলাকা পঞ্চগড় এবং অন্যান্য অঞ্চলেও সাধারণ মানুষের অনেক কল্যাণ সাধন করেছেন। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে। এরপর সংসদ ভবনের নির্ধারিত স্থানে দাফন করা হয় সাবেক এই স্পিকারকে। রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার দেশব্যাপী শোক কর্মসূচি পালন করবে বিএনপি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। এবার প্রাথমিকে বৃত্তি পেল প্রায় 80,000 শিক্ষার্থী। ট্যালেন্ট পুলে 33,000, নিবন্ধনের পরও অংশ নেয়নি 35% পরীক্ষার্থী। খতিয়ে দেখা হবে কারণ।
দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলেই যাবেন কারাগারে। মৃত্যুদণ্ডের রায়ে 30 দিনের মধ্যে আবেদন না করায় আইন অনুযায়ী তার আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিকে 1975 সালের সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজা হয়েছে তার। এর মধ্যেও বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন তিনি। সবশেষ রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে তার দেশে ফেরার ঘোষণা। এর মধ্যে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। রোববার নিজ কার্যালয়ে সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তিনি ভারত সরকারের অধীনে নিয়ন্ত্রণে তিনি নির্বাসনে আছেন। সেই কারণে বাংলাদেশ সরকার বারবার তাকে চিঠি দিয়ে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য। তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো তিনি নিজে নিজে আসার কোনো সুযোগ নাই। হয় তিনি এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে, অথবা তাকে পুশব্যাক করবে। চিফ প্রসিকিউটর জানান, মৃত্যুদণ্ডের রায়ের 30 দিনের মধ্যে আবেদন না করায় ট্রাইব্যুনাল আইন অনুযায়ী আপিলের সুযোগ হারিয়েছেন শেখ হাসিনা। এখন বিষয়টি নির্ভর করছে সর্বোচ্চ আদালতের উপর। তিনি যদি আসেন অথবা তাকে যদি আনা হয় তাহলে তাকে তো আগে জেলে যেতে হবে, এবং জেলে গিয়ে যদি আপিলের কোনো সুযোগ থাকে, আইনগত সুযোগ যদি থাকে, আমরা মনে করি তার সুযোগ নাই, তারপরে যদি তিনি আপিল দায়ের করেন সেটা তখন হয়তো আদালত সিদ্ধান্ত নেবে। এদিকে 1975 সালে কমিউনিস্ট বিপ্লবী সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের সব অপরাধে তদন্ত চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি যদি কোনো আপিল দায়ের করেন। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রের প্রায় 983 কোটি টাকা খরচ করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। শুধু তাই নয়, শেখ হাসিনার 1 বছরের খাবারের বিল ছিল 35 কোটি টাকা। সংসদ অর্থমন্ত্রী বলেছেন, আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বলেছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাচ্ছে না কেউ। শুরু হচ্ছে ক্ষণগণনার। শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে 2020-21কে মুজিব বর্ষ ঘোষণা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। বছরব্যাপী সরকারি উদ্যোগে পালন করে নানা কর্মসূচি। জেলা উপজেলায় নির্মাণ করা হয় বেদি ও ভাস্কর্য। সময় গণনায় ডিজিটাল বোর্ড। রোববার সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এই বর্ষ পালনে রাষ্ট্রের ব্যয় জানতে চান। জবাবে অর্থমন্ত্রী জানান, এতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যয় করেছে 982 কোটি 74 লাখ টাকা। শেখ হাসিনার 1 বছরের খাবারের বিল ছিল 35 কোটি টাকা। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982 কোটি 91 লক্ষ 74 হাজার কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। এটা তো শুধু মুজিব বর্ষ, এছাড়া প্রধানমন্ত্রীর 1 বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে 35 কোটি টাকা। অপর এক প্রশ্নের উত্তরে বর্তমান সরকার দেশের আর্থিক শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় সরকার কোনো নিয়োগ দিচ্ছে না। আমরা আশা করছি যে আমরা বড় ধরনের পরিবর্তন ক্যাপিটাল মার্কেটে এনেছি এবং আনতে যাচ্ছি। শুধু দেশের বিনিয়োগকারীদের রাস্তা ফিরে আসে নাই, লিস্টেড কোম্পানিদের রাস্তা ফিরে আসছে। আর্থিক শৃঙ্খলা এই সরকারের টপ প্রায়োরিটি। এই জায়গাটা আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। প্রত্যেক কিছু তদন্ত হচ্ছে, অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে অ্যাকশন নেওয়া হয়েছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া। সকল সংসদ সদস্যকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। প্রশ্নোত্তর পর্ব শেষে সাবেক রাষ্ট্রপতি, স্পিকার ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানিয়ে অধিবেশনে 1 মিনিট নীরবতা পালন করে দোয়া ও মোনাজাত করা হয়। তার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সচিবালয় অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে বসে ঢাকা সফররত সংস্থাটির 12 সদস্যের প্রতিনিধি দল। অর্থমন্ত্রী জানিয়েছেন, ফ্যাসিস্ট আমলের ঋণ কর্মসূচি জনগণের স্বার্থে ছিল না, তাই পুরনো কর্মসূচি বাদ দিয়ে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ঋণ সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ সফরে IMF। রোববার বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে IMF-এর মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশনের প্রধান ইভো ক্রিনজারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি। $4.5 বিলিয়ন নতুন ঋণ চুক্তির সম্ভাব্যতা যাচাইয়ে 16 জুন পর্যন্ত সফরে বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনায় ব্যাংক খাতের সংস্কার, রাজস্ব আয় বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছাড়াও প্রাধান্য পাবে নতুন বাজেট ও বেতন কাঠামো। অর্থমন্ত্রী জানান, IMF-এর সঙ্গে পুরনো ঋণ কর্মসূচি নয়, বরং দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে সরকার। এ সময় আগের ঋণ কর্মসূচিরও সমালোচনা করেন তিনি। কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই, নাইলে আমরা প্রোগ্রাম থেকে বেরোলাম কেন? গভর্নরের সঙ্গে 2 দফায় বৈঠকের পর মুখপাত্র জানান, IMF-এর সব শর্ত প্রতিফলিত হয়েছে নতুন মুদ্রানীতিতে। ফলে ঋণ পাওয়ার ক্ষেত্রে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতির বিষয়টা অ্যাড্রেস করতে গিয়ে কিন্তু সর্বশেষ যে আমরা মনিটারি পলিসি ঘোষণা করলাম সেখানে কিন্তু অপরিবর্তিত রেখেছি। যে সকল সমস্যা হচ্ছে সেগুলো আমরা অ্যাড্রেস করতে আবার যুগোপযোগী পদক্ষেপ নিচ্ছি কিনা, এগুলো যদি তারা খতিয়ে দেখে, আশা করি বাংলাদেশ ব্যাংকে যে পরবর্তী যে ঋণদানের কথা শুনছি সেই ব্যাপারে IMF-এর সিদ্ধান্ত পজিটিভ হবে। ডলার সংকট মোকাবেলা করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে 2023 সালে IMF-এর সঙ্গে $470 কোটি ঋণ কর্মসূচিতে যুক্ত হয় বাংলাদেশ। পরে অন্তর্বর্তী সরকারের সময় আকার বাড়িয়ে করা হয় $550 কোটি। এ পর্যন্ত 5 কিস্তিতে $364 কোটি পেয়েছে বাংলাদেশ। তবে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় নিয়ে প্রায় 1 বছর আলোচনা চললেও সে অর্থ ছাড় হয়নি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মানসম্মত পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি উল্লেখ করে পরিবার পরিকল্পনা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সমৃদ্ধ দেশ গড়তে দক্ষ মানব সম্পদ তৈরিরও তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি। তারুণ্যের প্রত্যাশা ও জাতীয় অগ্রাধিকারকে প্রাধান্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, মানসম্মত পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি, আর অপরিকল্পিত ও অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ। মানসম্মত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি, উন্নয়নের মূল ভিত্তি, সমৃদ্ধের চাবিকাঠি। আবার অপরিকল্পিত ও অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ। তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী দক্ষতায় সমৃদ্ধ করে আগামী দিনের দক্ষ মানব সম্পদে রূপান্তর করার উপর জোর দেন রাষ্ট্রপতি। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 1/3 তরুণ। এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী আমাদের বড় সম্ভাবনা। তাই আজকের তরুণদের আগামী দিনের দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে। আর তা করতে না পারলে এই সম্ভাবনাই একসময়ে বেকারত্ব, দারিদ্র্য, সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। শিক্ষা বঞ্চিত ও পিছিয়ে পড়া পরিবারে জন্মহার তুলনামূলক বেশি মন্তব্য করে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে ঢেলে সাজাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। বাল্যবিবাহ প্রতিরোধ, বিয়ের গড় বয়স বৃদ্ধি এবং কিশোর কিশোরীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম সামাজিক অগ্রাধিকার। প্রত্যেকের সচেতনতায় পরিকল্পিত পরিবার এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে শিশুরা জন্ম নেবে বলে প্রত্যাশার কথা জানান রাষ্ট্রপতি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। অতিরিক্ত সময়ে সুইস রক্ষণ দেয়াল গুড়িয়ে সেমিফাইনাল আর্জেন্টিনা। 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার
সেমির মঞ্চে মেসিরা। এমবোলোর লাল কার্ডে কপাল পড়ে সুইসদের। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবালের ম্যাচ রিপোর্ট। মাঠে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে। পৃথিবীর মায়া ত্যাগ করেছেন দেশটির 89 বছর বয়সী কিংবদন্তি মিডফিল্ডার অ্যান্তোনিও রাত্তিন। সুইজারল্যান্ডের বিপক্ষে তাই হাতে কালো ব্যাজ পরে টিম আলবিসেলেস্তে। শীর্ষ 4 নিশ্চিত করার ম্যাচে আগের একাদশেই আস্থা রেখেছিলেন লিওনেল স্ক্যালোনি। ইজিপ্ট ম্যাচে আগে পিছিয়ে পড়া আর্জেন্টিনা এদিন শুরু থেকেই মরিয়া লিড পেতে। সে অপেক্ষা ম্যাক অ্যালিস্টার ঘোচান মাত্র 11 মিনিটে। লিওনেল মেসির কর্নার থেকে দুর্দান্ত হেডে কোবেলকে বোকা বানান লিভারপুল ম্যান। এরপর আর্জেন্টিনার খেলা শুধুই বিরক্তি উপহার দিয়েছে। পক্ষান্তরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড। 31 মিনিটে সমতার খুব কাছেও চলে গিয়েছিল মুরাত ইয়াকিনের শিষ্যরা। সে যাত্রায় আলবিসেলেস্তেদের রক্ষা করেন এমিলিয়ানো মার্তিনেজ। রাইট ব্যাক পজিশনে এদিন বেশ নড়বড়ে দেখা গেছে স্ক্যালোনি শিষ্যদের। নাওয়েল মলিনা প্রায়ই হারিয়েছেন তার পজিশন, যার সুযোগ নিয়ে আর্জেন্টিনাকে কোণঠাসা করে ফেলে সুইসরা। 65 মিনিটে কোন রকমে দলকে রক্ষা করেন এমি, তবে আর বাঁচাতে পারেননি 67 মিনিটে। নরওয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। সমতায় ফিরে যেন আরো উজ্জীবিত হয়ে ওঠে মুরাত ইয়াকিন বাহিনী, কিন্তু তারা ব্যাকফুটে চলে যায় 72 মিনিটে এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। তবে সুইজারল্যান্ডের 10 জনের দল পেয়েও তার সুযোগ নিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। যোগ করার সময় লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত একটা প্রচেষ্টা নষ্ট করে দেন কোবেল, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমে অবশ্য 10 জনের সুইজারল্যান্ডকে চেপে ধরে আর্জেন্টিনা। প্রতিপক্ষের উপর বেশ চাপ তৈরি করলেও বাধাপ্রাপ্ত হচ্ছিল সুইস ডিফেন্স দেয়ালে। অবশেষে 112 মিনিটে হুলিয়ান আলভারেজ ম্যাজিক তার অসাধারণ ফিনিশিং এ আবারও লিডে স্ক্যালোনি বাহিনী। শেষ মুহূর্তে পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড, যার ফলে প্রতিপক্ষের রক্ষণ ভাগে বেশ স্পেস পায় আর্জেন্টিনা। যে সুযোগ কাজে লাগাতে ভুল করেনি বর্তমান চ্যাম্পিয়নরা। এক্সট্রা টাইমে যোগ করার সময় থিয়াগো আলমাদার শট সুইস গোলির প্রথম প্রচেষ্টায় প্রতিহত করলেও বল চলে যায় লাউতারো মার্তিনেজের কাছে। তার ক্লিয়ার ফিনিশিং এ 3-1 ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বড়ি আবহাওয়া থামাতে পারেনি আর্জেন্টিনা দলের। বাংলাদেশের সমর্থকদের জয়োল্লাস। বৃষ্টি মাথায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে প্রিয় দলকে সমর্থন জুগিয়েছেন ভক্তরা। তাদের বিশ্বাস, এবারের বিশ্বকাপেও শিরোপা নিয়ে ফিরবে মেসির দল। লিওনেল মেসিরা যেমন অপ্রতিরোধ্য, তেমনি আর্জেন্টিনার দলের বাংলাদেশি সমর্থকরাও। এমন জয় উদযাপন তাই বলে দেয় উত্তর আমেরিকা বিশ্বকাপে কোনো দল আটকাতে পারছে না মেসি আলভারেজদের। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে যখন লড়ছিল আলবিসেলেস্তেরা সকালে বৃষ্টিতে, তখন নাকাল রাজধানীবাসী। তবে সেই বৃষ্টিও আটকে রাখতে পারেনি সমর্থকদের। সংখ্যায় কিছুটা কম হলেও ম্যাচ শুরুর আগেই বড় পর্দার ম্যাচ দেখতে বৃষ্টি মাথায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হাজির হন ভক্তরা। বৈরী আবহাওয়ায় ম্যাচ দেখা নিয়েছিল অনিশ্চয়তা, তবে যে কোনো মূল্যেই মেসি মার্টিনেজদের খেলা দেখতে চাই তারা। আমরা সকাল 6টায় এই টিএসসি ময়দানে উপস্থিত হই, একমাত্র আর্জেন্টিনার প্রতি ভালোবাসা। বৃষ্টি হোক ঝড় হোক, আর্জেন্টিনা মানে হচ্ছে ভাই আবেগের জায়গা। গ্রুপ পর্বে আধিপত্য দেখিয়ে পার করেছে আর্জেন্টিনা। নকআউটে সমর্থকদের স্নায়ু পরীক্ষা নিয়েছে। কোয়ার্টারে সুইসদের বিপক্ষে লিড নিয়েও জয় পেতে কাঠখড় পোড়াতে হয়েছে। তবুও সেমির টিকিট পাওয়ায় স্বস্তি সমর্থকদের কণ্ঠে। মানে আমরা 3 স্টার এবং 3টা গোল দিয়ে একটা ফ্লো তৈরি করেছি এবং এই ফ্লোটা আমাদের মধ্যে রাখতে পেরেছি। এটা আমাদের আসলে মানে খুশির বিষয়। যে আর্জেন্টিনার সবাই এক একজন মেসি, এটাই বুঝতে হবে। আমরা মেসি অবসরে গেলে ইনশাল্লাহ মেসি আবার বের হবে আমাদের। যত যাই হোক এই দলটা নিরাশ করবে না, জিত জয় নিয়েই ফিরবে। কোয়ার্টারে বাধা পেরিয়ে আসা আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। ফাইনালের পথে থ্রি লায়ন্সদের বাধা টপকানোর কঠিন চ্যালেঞ্জ মনে করছে না মেসি ভক্তরা। তাদের চোখ টানা দ্বিতীয় শিরোপাই। আমাদের কাছে কোনো দলই কঠিন না, সব দলই সহজ। প্রত্যেক ম্যাচে যেহেতু 3টা করে দিচ্ছি, ইনশাল্লাহ ইংল্যান্ডকেও 3টাই দিব। ফার্স্ট উইকে খারাপ হচ্ছে, লাস্ট উইকে আমরা প্রত্যেকটা ম্যাচ আমরা লাস্টে আমরা গোল দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের জয় এবার ইনশাল্লাহ হবে, আমরা বিশ্বকাপ নিব আর্জেন্টিনা। প্রত্যেকবারই খেলা একটা কম্পিটিশন আছে, ওই লাস্টে যে গোল দিচ্ছে, তবে আমরা হতাশ না, আমরা এবারও ফাইনাল খেলবো ইনশাল্লাহ। মেসি গোল না পেলেও জয় এসেছে আর্জেন্টিনার, তাতেই উচ্ছ্বসিত সমর্থকরা। থামতে চান শিরোপা জয় দিয়ে। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা।
বৃষ্টি মাথায় নিয়েই প্রিয় দলের খেলা দেখতে দেশের বিভিন্ন প্রান্তে জড়ো হন আর্জেন্টিনার সমর্থকরা। খেলার শুরু থেকে উৎকণ্ঠা থাকলেও সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারাতে উল্লাসে ফেটে পড়েন। আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিতবে এই প্রত্যাশা ভক্ত সমর্থকদের। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় এক লড়াই শেষে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রিয় দলের জয়ের আনন্দে উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের ভক্ত সমর্থকরা। মুন্সিগঞ্জে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচ জুড়ে গোছানো ফুটবল খেলতে না পারলেও শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার প্রত্যাশা ভক্তদের। খুব ভয় পাইছিলাম, অবশেষে আমরা জিতে গেছি। অনেক ভালো লাগতেছে। ময়মনসিংহে বৃষ্টি উপেক্ষা করে নগরীর টাউন হল প্রাঙ্গণে বড় পর্দার সামনে জড়ো হন সমর্থকরা। ম্যাচের ১১৩ মিনিট উৎকণ্ঠায় ছিলেন সবাই। তবে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারাতেই মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। উচ্ছ্বাস, করতালি আর আর্জেন্টিনা মেসির জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আমাদের বস কখন আমাদের নিরাশ করে না, আমরা জানো আমরা জিতবো। আর্জেন্টিনা মানে অসাধারণ, অপ্রতিরোধ্য। আমরা জানতাম আমরা জিতবো। মেসি ম্যাজিক। রংপুরের টাউন হল চত্বরে এলজিডি স্ক্রিনে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচ উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী। রাজশাহীতেও কেন্দ্রীয় শহীদ মিনারে প্রিয় দলের জার্সি গায়ে হাজির হন হাজারো তরুণ তরুণী। জয়ের ধারা অব্যাহত রেখে এবারও প্রিয় দল বিশ্বকাপ জিতবে প্রত্যাশা ভক্ত সমর্থকদের। এটা আমাদের 2022 বিশ্বকাপ থেকে আমাদের অভিজ্ঞতা আছে। অস্থির লাগছে, অস্থির মানে কি বলবো। ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলবো আর মেসির হাইয়েস্ট গোলদাতা হবে মেসি। বরিশালের বেলস পার্ক মাঠে বড় পর্দায় খেলা দেখতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জড়ো হন আর্জেন্টিনার সমর্থকরা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ কম হলেও এবার বৃত্তি পেয়েছে প্রায় ৮০,০০০ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ৩৩,০০০। নিবন্ধনের পরও কেন বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আগামীতে পরীক্ষার পরিধি ও বৃত্তির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে সারা দেশ থেকে অংশ নেয় ২,৫৬,০০০ শিক্ষার্থী, কিন্তু নিবন্ধিতদের মধ্যে প্রায় ৩৫% পরীক্ষায় অংশ নেয়নি। রোববার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার মোট ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪৬,২৮১ জন। যারা বৃত্তি শিক্ষামন্ত্রী জানান, আগামীতে আরো বড় পরিসরে বৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে। একই সঙ্গে বৃত্তির সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। এদিকে শিক্ষার্থীদের পরীক্ষায় অনুপস্থিতি ও শিক্ষকদের প্রশিক্ষণের ব্যাপারে সরকার কাজ করছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আগামীতে বৃত্তির সংখ্যা বাড়িয়ে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা যেন আমরা বাড়াতে পারি। সরকারি প্রাথমিকের বাইরেও প্রাইভেট কিন্ডারগার্টেনদেরও যেন উৎসাহিত করতে পারি এই বৃত্তিতে অংশগ্রহণ করবার জন্য সব ধরনের পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর ডিরেক্ট নেতৃত্বে আমাদের মন্ত্রণালয় থেকে নেওয়া হচ্ছে। 33% আমাদের জেনারেল স্কুলে ড্রপ করেছে, 45% ড্রপ করেছে মাদ্রাসায়, এবং 54% ড্রপ করেছে কারিগরিতে। ইটস এ হিউজ নাম্বার। এটা আমরাও দেখেছি এবং এই ব্যাপারে আমরা সক্রিয় চিন্তা করছি কি কারণে হচ্ছে। 64 জেলার ডিসি এবং বোর্ডের চেয়ারম্যানদের সাথে কথা বলে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলি মনিটরিং করেই আমরা পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্তগুলো নিচ্ছি। আমরা লেটেস্ট ওয়েদারম্যানের রিপোর্ট এখনো পাইনি, তারা অপেক্ষা করছে। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাঠ্য বইয়ের মলাট, ভেতরের কাগজ এবং ছাপার মান এমন হতে হবে যাতে তা শিক্ষার্থীদের কাছে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদেরকে আমরা সুন্দর বই উপহার দেব। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। শিকারির ফাঁদে আহত হয়ে 6 মাসের চিকিৎসায় সুস্থ রয়্যাল বেঙ্গল টাইগার আবারও ফিরল সুন্দরবনে। গতিবিধি ও নিরাপত্তা পর্যবেক্ষণে 20টি ক্যামেরা ট্র্যাপ। এবার বাণিজ্যের সংবাদ।
রফতানির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি গেল অর্থ বছরে, হয়নি আগের অর্থ বছরের সমান আয়ও। এমন নেতিবাচক অবস্থার মধ্যেই গেল জুনে পাট ও পাটজাত পণ্য থেকে রপ্তানি আয় বেড়েছে ৭৬%-এরও বেশি। প্রায় ৫০% করে প্রবৃদ্ধি হয়েছে চামড়া, কৃষিজাত প্রকৌশলী পণ্যের রপ্তানি আয়। জাহাজ রপ্তানি থেকে আয় বেড়েছে প্রায় ৭%। গেল অর্থবছরে পণ্য রফতানি থেকে আয়ের প্রত্যাশা পূরণ না হলেও উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে চমক দেখিয়েছে বেশ কয়েকটি খাত। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিসংখ্যানে দেখা গেছে গেল অর্থবছরের শেষ মাস জুনে বাংলাদেশের সোনালী আঁশ, পাট ও পাটজাত পণ্য থেকে রফতানি আয় এসেছে $9.3 কোটি, যা আগের অর্থবছরের তুলনায় ৭৬.৬% বেশি। এ সময় ৫০%-এর কাছাকাছি যেসব খাতের আয় বেড়েছে তার মধ্যে এগিয়ে চামড়া ও চামড়াজাত পণ্য। এ খাত থেকে গেল মাসে আয় এসেছে $12.৮ কোটি, যা এক বছর আগের তুলনায় ৪৭.৬৮% বেশি। গেল মাসে ৪৬.৭৭% প্রবৃদ্ধি হয়েছে কৃষিজাত পণ্য রফতানির আয়। এ খাত থেকে এসেছে $৮.৯৬ কোটি। এ সময় প্রকৌশল পণ্য রয়েছে $5.৪০ কোটি। বছর ব্যবধানে বেড়েছে ৪৪.৭৪%। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। দেশের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণ নিশ্চিতের প্রত্যয় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের সমাধিতে শ্রদ্ধা জানান গাজীপুর, নারায়ণগঞ্জ, রংপুর, রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা, কক্সবাজার ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। এ সময় তাদের সঙ্গে ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জাকারিয়া তাহের সুমন। পরে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে বিপুল সংখ্যক চোরাই মোবাইল ফোন, যন্ত্রাংশ ও চোরাই মালামাল উদ্ধার করেছে র্যাব। আটক করা হয় ৩ জনকে। রোববার সংবাদ ব্রিফিংয়ে র্যাব আরও জানায়, শনিবার রাতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাব। এ সময় মুন্না শেখ, নাজিরুদ্দিন শান্ত ও নাসিম নামে ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে 5টি সচল অ্যান্ড্রয়েড ফোন, 226টি পুরনো মোবাইল ফোন, 16টি পুরনো ডিসপ্লে, 16টি পুরনো চার্জার এবং 65টি মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। শিকারীদের পাতা ফাঁদে আহত হওয়ার 6 মাস পর চিকিৎসার পুনর্বাসন শেষে আবারও সুন্দরবনে ফিরেছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটিকে অবমুক্তির পর গতিবিধি ও নিরাপত্তা পর্যবেক্ষণে বসানো হয়েছে 20টি ক্যামেরা ট্র্যাপ। টানা বৃষ্টির মধ্যেই নদীপথে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক এলাকায় নেওয়া হয় বাঘটিকে। খাঁচার দরজা খুলতেই মুহূর্তেই বনভূমির গভীরে চলে যায় বাঘিনী। খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় 6 মাস চিকিৎসা ও পরিচর্যার পর পুরোপুরি সুস্থ হয়ে ওঠে বাঘটি। বন বিভাগ জানায়, চিকিৎসার মাধ্যমে সুস্থ করে রয়্যাল বেঙ্গল টাইগারকে অবমুক্ত করার ঘটনা দেশে এবারই প্রথম। গত 4 জানুয়ারি সুন্দরবনের পূর্ব বন বিভাগের সড়কিখাল এলাকায় হরিণ ধরার ফাঁদে আটকে আহত হয় বাঘটি। তাকে ইঞ্জেকশন দেওয়া, তাকে খাবার দেওয়া, এরপরে ওষুধ দেওয়া, এটা ড্রেসিং করা, এগুলো অনেক ঝুঁকিপূর্ণ এবং করা খুব কঠিন। বাঘটি চলাচল ও নিরাপত্তা পর্যবেক্ষণে 20টি ক্যামেরা ট্র্যাপ বসিয়েছে বন বিভাগ। আমি যদি জলযানগুলোর জন্য রেগুলার ফুয়েল সাপ্লাই না করতে পারি, তাহলে কিন্তু এই পেট্রোলিং যেটি আমরা করছি রেগুলার, সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সুন্দরবনে বাঘের অবাধ বিচরণ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। আগামীতে আমরা এই ধরনের যে কাজগুলো আছে সেগুলো অব্যাহত রাখবো। পাশাপাশি আমাদের লজিস্টিক এবং আমাদের যে জনবলের যে সীমাবদ্ধতা আছে সেগুলো আমরা চেষ্টা করবো আমরা যে কোনো মূল্যে বাড়ানোর জন্য। বন বিভাগের বাঘশুমারি অনুযায়ী সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 125টি। সময় সংবাদ, বাগেরহাট। এবার দেশের বাইরের খবর। ইরানের 3য় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দর আব্বাস, চাবাহার, সিরিক সহ 140টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিন বাহিনী। জবাবে কুয়েত, জর্ডান, বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা ও বিমান ঘাঁটিতে আঘাতের দাবি করেছে IRGC।
যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করলে ইরানও সমঝোতা মানবে না বলে সাফ জানিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে শনিবার রাতভর ইরানের শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে যুক্তরাষ্ট্র। তেহরানের সক্ষমতা আরও দুর্বল করতে মার্কিন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায় দক্ষিণাঞ্চলের আসালুয়ে ও বন্দর ই দায়ের এলাকার বাসিন্দারা কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। দেশটির দক্ষিণ পশ্চিম উপকূলের খুজেস্তান প্রদেশের বন্দর ই মাহ শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের খোন্দাবে সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে তেহরান। পাল্টা জবাব দিয়েছে ইরানও। বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতারে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে IRGC। কাতারের আল উদেইদ বিমানবন্দর, জর্ডানের প্রিন্স হাসান বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ওমানের দুকম বন্দরেও ব্যাপক আঘাতের দাবি করেছে IRGC। ড্রোন প্রতিহতের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাতও। যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করলে তেহরানও সমঝোতা মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। একতরফা চুক্তির যুগ শেষ বলে তীব্র সমালোচনা করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। এদিকে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ে আলোচনার বিষয়ে ওমানের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছে ইরান। এর আগে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় IRGC। রাইসা জান্নাত, সময় সংবাদ। রূপকথা লিখতে পারলেন না আর্লিং হ্যালান্ড। ভাইকিংস রো বন্ধ করে ইংলিশদের সেমি টিকিট পাইয়ে দিলেন জুড বেলিংহাম। অতিরিক্ত সময় গড়ানো ম্যাচটিতে 2-1 গোলে জিতল ইংল্যান্ড। জোড়া গোল করে ম্যাচের নায়ক বেলিংহাম। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ জানাচ্ছেন বিস্তারিত। 11 জুলাই এই তারিখে 2018-তে বিশ্বকাপ সেমিফাইনাল আর 21-এ ইউরো ফাইনালে হেরেছিল ইংল্যান্ড। তবে 2026-এ এসে সেই জুজু কাটল থ্রি লায়নদের। নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে 8 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে থ্রি লায়ন্স। ব্রাজিলকে হারিয়ে উঠতে থাকা নরওয়ে দেখছিল প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার স্বপ্ন। মায়ামিতে শুরুতে কিছু বিচ্ছিন্ন আক্রমণ করে দুদল। ইংল্যান্ড সুযোগ কাজে লাগাতে না পারলেও নরওয়ে ভুল করেনি। 36 মিনিটে হ্যারি কেনের কাছ থেকে বল কেড়ে পাল্টা আক্রমণে যায় নরওয়ে। দৃষ্টিনন্দন গোলে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেস শেলদেরুপ। পিছিয়ে গিয়েও দমে যায়নি ইংল্যান্ড। সমতা আনতেও নেয়নি বেশি সময়। প্রথমার্ধের যোগ করা সময়ের 2য় মিনিটে বেলিংহ্যামের গোলে সমতা আনে থ্রি লায়ন্স। 55 মিনিটে আবারও লিড নেয় নরওয়ে, কিন্তু নরওয়ের গোল বাতিল করা হয়। ডি বক্সের ভেতরে এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দিয়ে হ্যালান্ড ফাউল করায় VAR-এ বাতিল হয় সেই গোল। 87 মিনিটে বুকায়ো সাকা বিপজ্জনকভাবে বল নিয়ে প্রতিপক্ষ ডি বক্সে গেলেও সে যাত্রায় রক্ষা পায় নরওয়ে। নির্ধারিত সময় শেষ হয় 1-1 সমতায়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। থ্রি লায়নরা সমর্থকদের বেশি উৎকণ্ঠায় রাখেনি। অতিরিক্ত সময় শুরুতেই লিড নেয় থমাস টুখেলের দল। এর কিছু সময় পর পেনাল্টি পায় ইংল্যান্ড, কিন্তু সেটা বাতিল হয় VAR-এ। শেষ পর্যন্ত লিড ধরে রাখে ইংল্যান্ড। 2-1 গোলের জয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখে থ্রি লায়ন্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বানের জলে ভাসছে জনপদ। চট্টগ্রামের 5 জেলায় সীমাহীন দুর্ভোগ। হবিগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে 35 গ্রাম। পানির নিচে রাজধানীর সড়ক অলিগলি। স্বল্পমেয়াদী বন্যা শঙ্কা। দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলেই যেতে হবে কারাগারে। আপিলের সুযোগ নেই জানালেন চিফ প্রসিকিউটর। সিরাজ শেখদের হত্যা সহ তদন্ত হচ্ছে আওয়ামী লীগের সব অপরাধের। এবং সাবেক স্পিকার জমিরুদ্দিন সরকারের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জানাজায় অংশ নিলেন সরকার প্রধান, স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ মন্ত্রী, এমপিরা। সংসদ চত্বরে দাফন। এই ছিল রাতের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।